500 জন বন্দিকে জোর করে গর্তে ঢুকিয়ে গায়ে তেল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আরও 500 জন মানুষকে একইভাবে গায়ে তেল ঢেলে মারতে চায় ওরা। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। ইতিহাস নাকি কথা বলে, আর সেই ইতিহাসেরই পাতা থেকে এক কালো ভয়ানক অধ্যায় তুলে এনেছি আজ। কাল্পনিক নয়, বাস্তব ঘটনা নিয়ে এই মুভি। 70,000 বন্দীদের রোজ 60 মাইল পথ পায়ে হাঁটানো হতো যাতে তারা ক্লান্ত হয়ে মারা যায়। গাছের সাথে বেঁধে শেষ নিঃশ্বাস অবধি মারা হতো এবং শেষ পর্যন্ত এই মানুষগুলোকে বাঁচাতে জলে জঙ্গলে একটা ভয়ানক মিশন হয়। এই ভিডিও শেষে আমি এই ঘটনা সমস্ত বাস্তব ছবি, মানে সেই সময়কার আসল ছবিগুলোও দেখিয়ে দেব। একটা রোমহর্ষক উত্তেজনাময় থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্স দ্য গ্রেট রেড। সালটা 1941 সাল, 7ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। জাপান আমেরিকার পার্ল হারবার এবং ফিলিপিন্সের ওপর হামলা করে এবং ধীরে ধীরে জায়গাটাকে কবজা করতে শুরু করে। এই সময় আমেরিকা এবং ফিলিপিন্স থেকে প্রচুর সেনাবাহিনী পাঠানো হয় জাপানিদের আটকানোর জন্য। কিন্তু এই বিশাল সেনাবাহিনী জানতো না যে তাদের সঙ্গে এমন কিছু ভয়ানক হতে চলেছে যেটা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। এই বিশাল সেনাবাহিনীর না তো কোনো প্ল্যান ছিল, না ছিল খাবার দাবারের কোনো সাপোর্ট। সুতরাং অনেক দিন ধরে তারা খাবার এবং পানীয় জল না পেয়ে একসময় প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং বাধ্য হয় জাপানিদের কাছে আত্মসমর্পণ করতে। এবং আমেরিকার যুদ্ধের ইতিহাসে তাদের সেনাবাহিনীর আত্মসমর্পণ তাদের কাছে একটা বিশাল বড় হার ছিল। কিন্তু এক আজব সমস্যায় পড়ল জাপান, কারণ আমেরিকা এবং ফিলিপিন্সের যে 70,000 সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে তাদেরকে তো রাখার একটা ব্যবস্থা করতে হবে, কারণ তারা তো এখন বন্দী। কিন্তু এই বন্দীদেরকে রাখার মতো বা তাদের খাবার দেওয়ার মতো অবস্থা ছিল না জাপানের। তাই তারা এবার একটা অদ্ভুত বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? আমেরিকার সেনাবাহিনী সবাইকে 60 মাইল পথ হাঁটিয়ে নিয়ে যেতে শুরু করলো জাপানিরা। এবং হাঁটতে হাঁটতে না প্রচুর মানুষ ঠিকমতো না খেতে পেয়ে এবং নানা রকম অসুখ বিসুখে অসুস্থ বা দুর্বল হয়ে পড়ছিল এবং ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে কোথাও যদি একটু থেমে যেত, সঙ্গে সঙ্গে জাপানিরা গুলি করে বা অত্যাচার করে তাদেরকে মেরে ফেলত। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে 15,000 সেনাকে শেষ করে ফেলল জাপানিরা। এবং এই যে মানুষকে হাঁটিয়ে হাঁটিয়ে ক্লান্ত করে অত্যাচার করে মারার যে ঘটনা, এটাকে ইতিহাসে বলা হয় বাটন ডেথ মার্চ। কিন্তু ব্যাপার হলো, প্রতিদিন 60 মাইল হাঁটার পরও যে সকল সেনাবাহিনী বেঁচে যায় তাদেরকে বিভিন্ন ডেথ ক্যাম্প বানিয়ে রাখা হয় ফিলিপিন্সের বিভিন্ন জায়গায়। এবং এই ডেথ ক্যাম্পগুলোর মধ্যে থেকে সবথেকে কুখ্যাত ছিল ক্যাবনাটুয়ান আর পালাওয়ানের ডেথ ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে আমেরিকার বিভিন্ন যুদ্ধবন্দী সৈনিকদের ওপরে চলত নির্মম অত্যাচার। সারা দিন তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করানো হতো এবং ঠিকমতো খেতেও দেওয়া হতো না। রোগ হলে ওষুধটুকু পর্যন্ত দেওয়া হতো না। একে একে এই অত্যাচার এবং নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার সৈনিক মারা যেতে থাকে। সবথেকে ভয়ানক এবং শিউরে ওঠার মতো ঘটনাটা সেদিন ঘটে যেদিন পালাওয়ানের ডেথ ক্যাম্পে 500 জন আমেরিকা এবং ফিলিপিন্সের যুদ্ধবন্দীদেরকে জোর করে মাটির নিচে গর্ত খুঁড়ে তৈরি করা এরকম একটা জায়গার মধ্যে তাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেই গর্ত থেকে বেরোনোর পথ আটকানোর জন্য বড় বড় সব পেট্রোলের ড্রাম এনে ওই গর্তগুলোর মুখে রাখা হয়, আর ড্রামগুলোর ঢাকনা খুলে দিতেই গল গল করে পেট্রোল বেরোতে শুরু করে এবং তাতে আগুন লাগিয়ে দেয় ওরা। অর্থাৎ জীবিত অবস্থায় তাদেরকে আগুনে পুড়িয়ে মারার বন্দোবস্ত করা হয়। তবে গায়ে আগুন লেগে যাওয়ার পরেও যারা বেঁচে যায় তাদেরকে গুলি করে মারা হয়। এবং এইসব যখন চলছিল তখন আমেরিকা ঠিক করে যে ক্যাভানাটুয়ানের ডেথ ক্যাম্পে যে 500 জন যুদ্ধবন্দী আছে, যে করেই হোক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইনি হলেন কর্নেল মিউসি এবং এনার উপরে দায়িত্ব পড়ে যে একটা পাকাপোক্ত প্ল্যান বানাও, কিভাবে ওই ভয়ানক জায়গা থেকে 500 জন যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে আনা যায়। এবং এই গোপন ভয়ানক প্ল্যান তৈরি করার কাজে আরেকজন এগিয়ে আসেন, এনার নাম ক্যাপ্টেন প্রিন্স। তো তারা প্ল্যান তৈরি করার আগে ক্যাভানাটুয়ান ডেথ ক্যাম্পের আশেপাশে কি আছে না আছে এবং সেখানে কতজন সেনা উপস্থিত থাকে এই সমস্ত কিছু ভালো করে খতিয়ে দেখে নেয়। ক্যাপ্টেন লক্ষ্য করে যে জাপানিরা ওই ডেথ ক্যাম্পটাকে এমনভাবে তৈরি করেছে যে সেখানে ঢোকার আগে বেশ খানিকটা এলাকায় গা ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই, একেবারে ফাঁকা জমি। সুতরাং সেখান থেকে 500 জন যুদ্ধবন্দীদেরকে ছাড়িয়ে আনা মোটামুটি অসম্ভব। কিন্তু ক্যাপ্টেন একটা দারুণ প্ল্যান তৈরি করে সেই ক্যাম্পে হামলা করার জন্য। এবং 8ই জানুয়ারি 1945 সাল তারা সবাই ক্যাভানাটুয়ানের উদ্দেশ্যে রওনা হয় হামলার জন্য। এদিকে ক্যাভানাটুয়ানের ক্যাম্পে দেখা যায় যুদ্ধবন্দীদেরকে, তাদের ওপর চলছিল অমানবিক অত্যাচার এবং সেই অত্যাচার সহ্য করতে না পেরে কেউ যদি তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে তাকে ধরে এনে এইভাবে একটা খুঁটির সাথে বেঁধে ততক্ষণ পর্যন্ত পেটানো হয় যতক্ষণ পর্যন্ত সেই মানুষটার শেষ নিঃশ্বাস
না বেরিয়ে যায়। এবং এখানে দেখা যায় এনার নাম মেজর গিবসন। মেজর গিবসনও এখানে অন্যান্যদের মতো যুদ্ধবন্দী থাকলেও মেজর গিবসন কিন্তু নিয়মিত তার বুদ্ধি চালিয়ে যাচ্ছিল যে কি করে এখান থেকে সবাইকে নিয়ে পালানো যায়। এই মেয়েটাকে দেখা যায়, এনার নাম হলো মার্গারেট। মার্গারেট একজন আমেরিকান নার্স, কিন্তু সে ফিলিপিন্সের ম্যানিলা নামের এক জায়গায় এক হাসপাতালে চাকরি নিয়ে সেখানে আসে। এবং এখানে আসা তার একটা গোপন উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? সে কিছু বিদেশি গুপ্তচরদের সঙ্গে হাত মিলিয়ে গোপনে বিভিন্ন ছুতোয় নাতায় ওই ডেথ ক্যাম্প মানে ক্যাভানা 21-এর ডেথ ক্যাম্পে ওষুধপত্র এবং নানান খাবার পাঠাতো সেখানকার যুদ্ধবন্দীদের জন্য। কিন্তু একসময় জাপানি সৈন্যরা বুঝতে পারে যে তাদের ক্যাম্পে বাইরে থেকে কেউ ওষুধপত্র এবং খাবার দাবার পাঠাচ্ছে বিভিন্ন বুদ্ধি করে। এদিকে দেখা যায় কর্নেল মিউসি তার সেনাবাহিনী নিয়ে ক্যাভানা 21-এর ডেথ ক্যাম্প থেকে 30 মাইল দূরে এই জাপানি সেনাবাহিনী দিয়ে ঘেরা একটা এলাকায় এসে পৌঁছায়। এবং সেখানে এসে তারা লক্ষ্য করে যে জাপানিরা জায়গাটাকে এমনভাবে ঘিরে রেখেছে যে প্ল্যান মাফিক সোজাসুজি এগোতে গেলে বিপদ হবে। তাই আশেপাশের ঝোপঝাড় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে খুব সাবধানে এগোতে হবে। এদিকে দেখা যায় একটা অদ্ভুত ঘটনা, ক্যাভানা 21-এর ডেথ ক্যাম্প থেকে হঠাৎ করেই জাপান তার সেনাবাহিনী তুলে নেয়। কি হচ্ছে কিছুই বুঝতে পারা যায় না। তবে মেজর গিবসন এতটুকু বুঝতে পারে হয়তো এটা বড় কোনো একটা কিছু সংকেত হতে পারে। হঠাৎ করে সেনাবাহিনী এখান থেকে নিয়ে যাবে কেন? এবং দেখা যায় খানিকক্ষণ পর জাপানের সেনাবাহিনীর পুলিশ, যাদেরকে বলা হয় ক্যাম্পেইটাই, এরা এসে উপস্থিত হয় সেখানে। এবং এরা কিন্তু সাধারণ জাপানি সৈনিকদের থেকেও অনেক বেশি হিংস্র ছিল। এবং এই হিংস্র সেনাবাহিনীর নেতৃত্বে ছিল মেজর নাগাই। এই মেজর নাগাই ছিল সেই মানুষটা যে কিনা পালোয়ানের ডেথ ক্যাম্পে যুদ্ধবন্দীদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছিল। মেজর নাগাই সেখানে এসে যুদ্ধবন্দী মেজর গিবসনকে নিজের অফিসে ডেকে পাঠায় এবং বলে, এখানে যা যা চলছে এখন থেকে বন্ধ করতে হবে। বাইরে থেকে কোনো খাবার কোনো ওষুধ এখানে আসবে না। এবং এবার থেকে যদি এখান থেকে একজনও কেউ পালানোর চেষ্টা করে আমরা 10 জনকে গুলি করে মারব। এদিকে দেখা যায় ম্যানিলার হাসপাতাল থেকে কেউ এই ক্যাম্পে ওষুধ এবং খাবার সরবরাহ করছে এই খবর পেয়ে জাপানি সেনাবাহিনীরা কয়েকজনকে সন্দেহ করে নিয়ে আসে এবং একজন সাক্ষী জোগাড় করে যে কিনা ওই গুপ্তচরদের চেনাতে শুরু করে যে কে অ্যাকচুয়ালি ম্যানিলার হাসপাতাল থেকে এখানে ওষুধপত্র পাঠায়। কিন্তু ভাগ্যক্রমে মার্গারেট কোনোভাবে সেদিন বেঁচে গেলেও বাকি অনেক গুপ্তচরকে সেখানেই মেরে ফেলা হয়। তবে মার্গারেট সেখান থেকে বাড়িতে আসার সাথে সাথে দেখা যায় একজন জাপানি সেনাবাহিনীর পুলিশ অফিসার তার বাড়িতে চলে আসে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারা মার্গারেটকে ধরে ফেলেছে যে মার্গারেটই হলো সেই মানুষ যে কিনা ম্যানিলা হাসপাতাল থেকে এই যুদ্ধবন্দীদেরকে ওষুধ এবং খাবার সরবরাহ করত। এরপর জেলে নিয়ে গিয়ে মার্গারেটের ওপরেও চলতে থাকে অত্যাচার। এইভাবে তার হাত একটা বাঁশের সাথে বেঁধে তাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু প্রচণ্ড অত্যাচারের পরেও মার্গারেটের মুখ থেকে একটা কথাও বের করতে পারে না জাপানি পুলিশ। তাই তারা মার্গারেটকে ছেড়ে দেয়। মার্গারেট প্রচণ্ড ভেঙে পড়ে এবং তার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় সে একটা গির্জায় গিয়ে আশ্রয় নেয়। এবার প্রশ্ন আসে, মার্গারেটকে জাপানি পুলিশ না মেরে তাকে কেন ছেড়ে দিল? আসলে তারা মার্গারেটকে এই জন্য ছেড়ে দিয়েছিল কারণ তারা দেখতে চাইছিল যে মার্গারেট এখান থেকে ছাড়া পাওয়ার পর কোথায় যায়। যেহেতু তারা মার্গারেটের মুখ থেকে কথা বের করতে পারেনি, সুতরাং তারা মার্গারেটকে ফলো করা শুরু করে। এবং মার্গারেট যে গির্জাটায় আশ্রয় নিয়েছিল সেই গির্জার সবাইও আমেরিকান সৈন্যদেরকে গোপনে সাহায্য করত। সুতরাং মার্গারেটকে ফলো করে কিছুক্ষণের মধ্যে জাপানি পুলিশ সেখানে চলে আসে এবং মার্গারেট সেখান থেকে কোনো রকমে বেঁচে বেরিয়ে যায়। তবে গির্জার বাকি সবাইকে জাপানিদের হাতে প্রাণ দিতে হয়। এদিকে দেখা যায় মেজর গিবসনের শরীরের অবস্থা আরও অবনতি ঘটেছে। সে রাতের বেলায় জ্বরে কাঁপতে থাকে, সঠিক ওষুধ নেই, ঘুম নেই, খাওয়ার অভাবে তার দিন দিন শরীর আরও খারাপ হতে শুরু করে। সে প্রায় মৃত্যু মুখে। এই সময় মেজর নাগাই গিবসনকে ডেকে নিয়ে একটা প্রস্তাব দেয়। সে বলে, এখনো সময় আছে, তুমি আমাকে নামগুলো বলে দাও যে কোন কোন গুপ্তচরেরা এই ক্যাম্পের মধ্যে খাবার এবং ওষুধ পাঠায়, এবং তোমাদের কোথায় কোথায় কি আছে সবকিছু তথ্য আমার লাগবে।
আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু মেজর গিবসন একটা কথাও মুখ দিয়ে বের করে না, এবং সেই জন্য মেজর গিবসনকে কোনো ওষুধ, কোনো চিকিৎসা ছাড়া ওই ডেথ ক্যাম্পের একটা নোংরা স্যাঁতস্যাঁতে ঘরে ফেলে রাখা হয়। এদিকে কর্নেল মিউসির নির্দেশে এবং ক্যাপ্টেন প্রিন্সের নেতৃত্বে তাদের পুরো সেনাদল গোপনভাবে জাপানি সেনাদের নজর এড়িয়ে অনেকটা এগিয়ে এসে একটা গ্রামে এসে পৌঁছায়, এবং সেখানে এসে তাদের দেখা হয় ফিলিপিন্সের সেনাবাহিনীর ক্যাপ্টেন পাহোটার সাথে। পাহোটা 100টা আগুনে ঝলসে যাওয়া মৃতদেহ দেখিয়ে বলে, যেহেতু আমাদের সৈন্যদেরকে এখানকার গ্রামবাসীরা সাহায্য করছিল, তাই জাপানি সেনারা এখানকার লোকগুলোকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে মেরেছে। এবার ফিলিপিন্সের সেনাবাহিনী এবং আমেরিকার সেনাবাহিনী যৌথভাবে ক্যাভানা টুয়ানের ডেথ ক্যাম্পে হামলার সিদ্ধান্ত নেয়। পাহোটা জানায়, যেহেতু বেশিরভাগ যুদ্ধবন্দী অসুস্থ, নয়তো তারা এমন অবস্থায় আছে যে হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে, সুতরাং তাদের যদি উদ্ধার করতে হয়, উদ্ধার করে নিয়ে আসার জন্য কিছু কাঠের গাড়ির ব্যবস্থা করতে হবে। সেদিনের মতো ক্যাপ্টেন পাহোটা তাদেরকে প্লেটেরো নামে একটা গ্রামে নিয়ে যায়। গ্রামটা কাবানা টুয়ান ক্যাম্প থেকে মাত্র 2 মাইল দূরে, তাই সেই ক্যাম্পে কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, এগুলোর উপরে বেশ ভালো নজর রাখা যাবে। এবং তারা নজর রাখার পর চমকে যায়, কারণ তারা দেখে জাপানি সেনাবাহিনী সেদিন অন্ধকার রাতের মধ্যে ক্যাম্পে যাচ্ছে, এবং ওই পালোয়ানার ক্যাম্পের মতো এখানকার বন্দীদেরকেও একইভাবে পুড়িয়ে মারার প্ল্যান করেছে তারা, এবং তাই বড় বড় তেলের ট্যাঙ্ক এনে সেই ক্যাম্পের মধ্যে রাখা হচ্ছে। দেখা যায় ক্যাম্পের ভেতরে রেড নামের এই লোকটা সহ্য করতে না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যা হবার তাই হয়। কিছুক্ষণের মধ্যেই সে জাপানিদের হাতে ধরা পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে আবার ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। এবং যেহেতু মেজর নাগাই আগেই বলেছিল যে যদি এখান থেকে একজন পালানোর চেষ্টা করে তাহলে তার বদলা হিসাবে 10 জনকে গুলি করে মারা হবে, সে সেটাই করে, 10 জনকে গুলি করে মেরে ফেলে। এদিকে কর্নেলরা নানা রকম খোঁজ খবর নিয়ে জানতে পারে যে জাপানিরা ওই ক্যাম্পে যাওয়ার জন্য একটা ব্রিজের ওপর দিক দিয়ে যাতায়াত করে, এবং তারা যখন ওই ক্যাম্পে হামলা করবে তখন ওই ব্রিজ দিয়ে মুহূর্তের মধ্যে আরও সৈনিক ক্যাম্পে চলে আসতে পারে। তাই তারা বুদ্ধি করে যে প্রথমে বোম দিয়ে ওই ব্রিজটাকে উড়িয়ে দেবে, তাহলে তারা যখন সেই ক্যাম্পে হামলা করবে তখন ওই ব্রিজের সাহায্যে বাইরে থেকে ওই ক্যাম্পের জাপানি সেনাদের সাহায্য করতে আর অন্য কোনো সেনাবাহিনী আসতে পারবে না। ক্যাপ্টেন প্রিন্স আরেকটা বুদ্ধি করে, সে বলে ওই ক্যাম্পটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, ওই ক্যাম্পের 4 ভাগের 1 অংশে আছে যুদ্ধবন্দীরা, আর বাকি টোটাল জায়গাটা ঘিরে আছে জাপানি পুলিশ আর সেনাবাহিনী। সুতরাং যে অংশে যুদ্ধবন্দীরা আছে সেই জায়গাটা ছেড়ে বাকি জায়গাটাকে পুরোপুরি ঘিরে ফেলবে আমাদের সেনাবাহিনী, এবং ফিলিপিন্সের সেনাবাহিনী এবং কর্নেল সহ বাকিরা জাপানি সৈনিকদেরকে আটকানোর জন্য জলপথ এবং আশপাশের সব রাস্তা ব্লক করে দেবে। আর ওই ক্যাম্প থেকে যুদ্ধবন্দীদের উদ্ধার করার পরে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন পাহোটা কিছু কাঠের গাড়ি নিয়ে অপেক্ষা করবে, এবং লেফটেন্যান্ট রাইলি প্রথম গুলি দিয়ে তাদের হামলা শুরু হবে। কিন্তু সমস্যা হলো, ক্যাম্পটাকে যে ওরা ঘিরবে, ক্যাম্পের চারপাশটা কিন্তু পুরোটাই ফাঁকা জমি, সুতরাং ঘিরতে গেলে জাপানিরা তাদেরকে দেখে ফেলবে এবং উল্টো হামলা করে দিতে পারে। এই কারণে তারা একটা বুদ্ধি বের করে। ক্যাপ্টেন পাহোটা বলে যে আমি একটা আর্মি বিমানের ব্যবস্থা করছি, ওই আর্মি যুদ্ধ বিমানকে নিজেদের এলাকায় আসতে দেখে জাপানি সেনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এবং আমরা এই সুযোগটাকেই কাজে লাগাবো। আমরা ঠিকঠাক তখন ক্যাম্পটাকে ঘিরে ফেলবো, আমাদের পজিশন নিয়ে নেব। সূর্যের আলো ঢলে এলো। ক্যাপ্টেন প্রিন্স সহ বাকিরা ধীর গতিতে অনেক কষ্টে ফাঁকা জমির ওপর দিক দিয়ে জাপানি সেনাদের নজর এড়ানোর জন্য বুকে হেঁটে এগোতে শুরু করে, এবং দেখা যায় তাদের এক সৈন্য জলপথ দিয়ে সাঁতার কেটে জাপানিদের নজর এড়িয়ে সেই ব্রিজটার গায়ে উঠে সেখানে বোম বাঁধতে শুরু করে, কারণ এই ব্রিজটাকে তারা তাদের প্ল্যান মতো ওড়াতে চায়। কিন্তু ঠিক সেই সময় একজন জাপানি সেনা ব্রিজের ওপরে এসে চারদিকটা ভালো করে দেখতে থাকে। একটুর জন্য ধরা পড়ে যেতে যেতেও সে বেঁচে যায়, এবং ঠিক সময় মতো তাদের প্ল্যান অনুযায়ী আমেরিকার একটা যুদ্ধ বিমান সেই এলাকার ওপর দিক দিয়ে উঠতে শুরু করে, এবং জাপানিরা সেই প্লেনটাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেটার দিকে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে ওই সৈন্যটা বোম বেঁধে ফেলে এবং ক্যাপ্টেন প্রিন্সরা ক্যাম্পটার অনেক কাছে এগিয়ে যায়। লেফটেন্যান্ট রাইলি উঁচু টাওয়ারে থাকা এক জাপানি সেনাকে লক্ষ্য করে প্রথম গুলিটা চালায়, আর রাইলি গুলি চালানোর সাথে সাথে বাকি সবাই মিলে জাপানি সৈনিকদের লক্ষ্য করে গুলি করতে থাকে। জাপানি সেনারা যেহেতু এই হামলাটার জন্য একদমই প্রস্তুত ছিল না, তাই একের পর এক জাপানি সেনা গুলিতে মারা পড়তে থাকে। আর আগের দিন রাতে যেহেতু কর্নেলরা জেনে গিয়েছিল যে জাপানিরা যুদ্ধবন্দীদেরকে পুড়িয়ে মারার জন্য প্রচুর পরিমাণে তেল নিয়ে এসেছে, সুতরাং সেই তেল যেখানে রেখেছিল তারা সেখানে গুলি করতে থাকে। ক্যাম্পে বিরাট বিস্ফোরণ হয়। ওদিকে ক্যাপ্টেন পাহোটারা ক্যাবু ব্রিজের পাশে উপস্থিত জাপানি সৈনিকদেরকে গুলি চালাতে থাকে, যাতে তারা ওই ব্রিজের উপর দিক দিয়ে পালানোর চেষ্টা করে এবং ব্রিজটা বিস্ফোরণে উড়ে যায়।
আস্তে আস্তে আমেরিকান সৈন্যরা সেই ক্যাম্পের দরজা খুলে ক্যাম্পের ভেতরে ঢুকতে শুরু করে। কখনো গুলি ছুড়ে বা মিসাইল ছুড়ে জাপানিদের শেষ করতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যেও জাপানি মেজর নাগাই বেঁচে ক্যাম্পের বাইরের দিকটা চলে আসে। মেজর গিবসনের যেহেতু একদমই হাঁটার ক্ষমতা ছিল না, তাই তাকে বের করে আনার দায়িত্ব নেয় ক্যাপ্টেন প্রিন্স। ওদিকে ঠিক সেই সময় ওই ব্রিজটাতে বিস্ফোরণ হয় এবং যার ফলে কোনো জাপানি সৈনিক আর ক্যাম্পের দিকে এগিয়ে আসতে পারে না। যারা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছিল, ক্যাপ্টেন পাহোটা এবং তার সৈন্যদল তাদেরকে মেরে ফেলে এবং কর্নেল মিউসি এবং বাকি সৈন্যরা জলপথ দিয়ে যে জাপানি সৈনিকরা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে গুলি করে মেরে ফেলতে থাকে। তবে বিপদ এখনও শেষ হয়নি, কারণ মেজর নাগাই এখনও বেঁচে আছে। একজন সৈন্যকে নিয়ে ক্যাম্পের ভেতরে ঢুকে আসে। ততক্ষণে নাগাই আড়াল থেকে হামলা করতে শুরু করে এবং রাইলিরা তাকে গুলি করতে শুরু করলেও একসময় গিয়ে তাদের গুলি শেষ হয়ে যায় এবং এই সময় নাগাই উঠে আসে এবং রাইলির ওপরে হামলা করে দেয়। রাইলিকে আহত করতে পারলেও শেষ পর্যন্ত রাইলি অনেক কষ্টে নাগায়ের বন্দুক বের করে তাকেই পরপর অনেকগুলো গুলি করে শেষ করে দেয় এবং দীর্ঘ লড়াইয়ের পর তারা সবাইকে উদ্ধার করে এবং তালভেরা নামে একটা জায়গায় নিয়ে আসা হয় সবাইকে। সেখানে মার্গারেট আসে গিবসনের সঙ্গে দেখা করতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। জাপানিদের হাত থেকে মুক্তি পাওয়ার আনন্দ তো ছিল, কিন্তু গিবসন এতদিন পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছিল। একেই শরীর অসুস্থ, তার মধ্যে খাবার ওষুধপত্র কিছুই পায়নি। মার্গারেটের সঙ্গে তার আর দেখা হয় না। গিবসন মারা যায়। মার্গারেট গিবসনের মৃতদেহটাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ মার্গারেট আর গিবসনের সম্পর্কটা ছিল অনেক কাছের সম্পর্ক। গিবসনকে এখানে সব রকমভাবে সাহায্য করত একমাত্র মার্গারেট বাইরে থেকে। মার্গারেটের জন্য সে একটা চিঠি লিখে যায়। সেখানে লেখা ছিল, মার্গারেট, এই 3 বছর ধরে তুমি এত অত্যাচার এত কষ্ট সহ্য করার পরেও আমাকে তুমি বেঁচে থাকার শক্তি দিয়েছ। তুমি শুধু আমার জন্য না, আমার মনে হয় এই ক্যাম্পের সবার কাছে তোমার অবদান অনেক বড়। এই জীবনে হয়তো তোমার আমার মিল হবে না, কিন্তু পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি সেই জন্মে তোমার হয়ে বাঁচতে চাই। মার্গারেট আরও কান্নায় ভেঙে পড়ে। শেষে দেখা যায় ক্যাপ্টেন প্রিন্সকে তার এই সাকসেসফুল মিশনের জন্য বাহবা দেওয়া হয় এবং এই সত্য ঘটনা অবলম্বনে মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবং এই ক্যাভানাটুয়ান ক্যাম্প এবং এদের মিশনের কিছু বাস্তব ছবি আমি তুলে ধরলাম। এগুলো হলো ক্যাভানাটুয়ানের বাস্তব ছবি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।